This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত টিভি9 বাংলায়। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আজ আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে, আর সঙ্গে রয়েছে আমার সহকর্মী শুভজিৎ। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বারুইপুর থানা এলাকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ। পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গন্ডগোলের শুরু, বিজেপি কর্মী বাপি প্রামাণিকের ওপর হামলার অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বারুইপুর থানা এলাকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে যে বারুইপুর থানার অন্তর্গত যে হারদহ গ্রাম পঞ্চায়েতের যে ট্যাঙ্গারবিড়িয়া গ্রাম, সেখানকার বিজেপির কর্মী বাপি প্রামাণিক দীর্ঘ 18 বছর ধরে কিন্তু তৃণমূলের সন্ত্রাসের কারণে সে বাড়ি ছাড়া ছিল। নির্বাচনের পরে রাজ্যে বিজেপি সরকার গঠন হয়, তারপর নিজের গ্রামেতে এসেছে। প্রায় এক মাস হতে চলেছে যে একটা দোকান করেছিল। গতকাল রাত্রে ওই এলাকায় বিজেপির কর্মীরা, সেখানে একটা মিটিং ছিল, রাতে খাওয়া দাওয়া ছিল, সেই সময় তাদের উপর কিন্তু হামলা চালানো হয়েছে, যেটা অভিযোগ। এবং এই খবর শোনার পর বাপি প্রামাণিক বাড়ি থেকে বেরিয়ে সেখানে যখন যাচ্ছিলেন, আর সেই সময় তার সঙ্গে তার স্ত্রীও গিয়েছিলেন, যেটা অভিযোগ যে রীতিমতো রাস্তায় তাকে বেধড়ক মারধর করা হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করার পর তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, সেই সময় তাকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকেরা। ফলে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিন্তু এখানে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের লোকজন যেমন, সেই সঙ্গে সঙ্গে সুজন মণ্ডল বলে বিজেপির ওখানকার স্থানীয় নেতা, পঞ্চায়েতে তিনি সদস্য, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। এবং এই ঘটনায় বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে 3 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যদিও তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, বিজেপি নিজেদের অভ্যন্তরীণ গোন্দলের জন্যই ঘটনা ঘটেছে। পুলিশ যদি উপযুক্ত তদন্ত করে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। এই ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় যেমন একদিকে শোকের ছায়া নেমে এসেছে, সেই সঙ্গে সঙ্গে মৃতের পরিবার আর বিজেপির নেতৃত্ব তারা বলছেন যে এই ঘটনায় তৃণমূল জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়। সঙ্গে দেখো পরিবার ঠিক কি বলেছে একবার জানাই। বারুইপুরের ট্যাঙ্গারবিড়িয়া গ্রাম, আর যেখানে বাপি প্রামাণিক বিজেপি কর্মী খুন হয়েছেন, এই মুহূর্তে মৃতের পরিবারের যারা স্বজন এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কিভাবে ঘটনাটি ঘটলো? ফোন এসেছিল একটা, বলছে ও বলছে আমাকে মারধর করেছে। বলছে ঠিক আছে, আমাদের এই বিজেপি লোক মেরেছে। ওই লাস্ট ফোনে একটাই এসেছিল। এবার তোর বাড়িতে বেড়ে চাইলে থাকে যেতাম না, রাত হয়ে গেছে। তা বলছে না যাই, ডাকতে গেলে আরও তো 5-6 জন সব আছে। বলে আমি তাহলে তোমার সাথে যাবো। বলে তাহলে চলো, বলে সব একসঙ্গে সব যাচ্ছি। বলে ও একটু আগে চলে গেছে। আরও সব অনেকে লোক ছিল, আমাদের বিজেপি লোক। এবার আমি একটু পিছনে পড়ে গেছি। এবার ওরা 2-4 সাথে মারে, তখন ওরা ছুটে পালায়। আর তখন ওটাকে ধরেছে, এখন তো ওরা সব ছোটো কম মেরেছে। আচ্ছা, যারা মেরেছে তাদেরকে চেনেন? তারা কোন দল করে? তারা তৃণমূল করে। টিঙ্কর ছিল, বাবি ছিল, শ্রমিক ছিল। আবার চোখের সামনে আপনার স্বামীকে মেরেছে, পড়ে গেছে, আমি ছুটে গেছি। 18 বছরের বোধ হচ্ছে আমার বাবা এখান থেকে চলে গেছে। তারপরে এখানে আর আসতো না, ওখানেই ব্যবসা করতো, ওখানে করে খেত। এবার যখন বিজেপি উঠলো, ওরা বলছে সব ঠিকঠাক হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, এখন চলে এসো বাড়িতে বলে। এই বলে এক মাস হচ্ছে, 1 মাসে মানে এখনো হয়নি। দোকানে সবাই উদ্বোধন করে দোকানটা এখন চালানো হচ্ছে, বাবা চালাচ্ছে। হ্যাঁ, পার্টিটা আমার যখন ওই আমার বাবাটার অত মারধর করে, সবাই মিলে গেলে কি ঠেকাতে পারতো না? বেঁচে তো থাকতো সে প্রাণে, সবাই পালিয়েছে। সবার জীবনের ভয় আছে, আমার বাবার জীবনের ভয় সেটা করেনি। মুখ্যমন্ত্রী আছে, ওদের কাছে আবেদন করছি যে আমাদের যেরকম আমার বাবার যেরকম এত মারধর করে, এত অত্যাচার করে আমার বাবাকে মারধর করেছে, বাবাকে মেরে ফেলা হয়েছে, তারা যেন উপযুক্ত যে কজন ছিল সবাই যেন তাদের শাস্তি হয়, তার যেন ফাঁসি হয়। সবাই টার্গেট বলতে সবাইকে টার্গেট করেছিল, সবাই ওখানে ছুট মেরেছে, যাকে পেয়েছে সামনে তাকেই। কেন টার্গেটটা করলো? কেন টার্গেটটা করেছে? ওনারা হচ্ছে কি, উনি অনেকদিন আগে থেকে বিজেপির কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, বিজেপিটা করে, সেই জন্য ওনারা খুব টার্গেট। আমাদের এখানে যে নেতা আছে সুজন মণ্ডল, সেই নেতা ওনাদেরকে নিয়ে মিটিং করছে, সেটা আমাদের সহ্য হচ্ছে না, সেটাকে আমরা প্রোটেস্ট করছি বলে আমাদের উপরে আক্রমণটা হয়েছে। সুজন আমাদের এখানে সদস্য, যে এখন আছে সদস্য, আপাতত যে এখন মানে কোন পার্টির? বিজেপির সদস্য ও ছিল? হ্যাঁ, ও ছিল না স্পটে,
কিন্তু ও জড়িত আছে। পিছনে বিজেপিরও একাংশ যোগ আছে বলছেন। হ্যাঁ, যোগ আছে অবশ্যই, সেটা তদন্ত করলে আশা করছি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তদন্ত করলে অবশ্যই বেরোবে। আমরা এই মুহূর্তে তাদেরকে ফাঁসি চাই। সুজনের রোলটা এখানে কি আসছে? ওরা হচ্ছে কি টিএমসির হাতমার বাইরে নিয়ে উনি সবসময় মিটিং করছে, পার্টি অফিসে ঘুরছে, এগুলো আমাদেরকে সহ্য হতো না। আচ্ছা, তার জন্য তোমরা পুরনো কর্মী? হ্যাঁ, আমরা হচ্ছে নিশ্চিত কর্মী। সুজন মণ্ডল যে আমি জড়িত কিনা জানি না, কিন্তু উনি অনেকদিন আগে আমাদের পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন। সে পার্টিতে নেই, বহিষ্কার হওয়ার পর আর সে বিজেপি নেই। কারণ তদন্ত বেরোবে কে দোষী না দোষী। কিন্তু আমার কাছে যা খবর, আমরা যা শুনেছি, যে তৃণমূল জড়িত, তৃণমূল এবং সিপিএম মিলেই এই খুনটা করেছে। কারণ ভালো ছেলে, ভদ্র ছেলে, হ্যাঁ, তার অনুগত ছিল অনেক, সে পার্টির কাজ করছিল। এই যে বিভিন্ন ধরনের আমাদের যে 100 দিনের কাজ নিয়ে কালকে সে মিটিংও করেছে। আর আগামীতে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ভালো ভালো কর্মীদের উপর তারা টার্গেট করছে। পরিবারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন আইপিএস তথা বিজেপির বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাই একবার। বারুইপুরের অনেক যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করত, তারা এখনো গ্রেপ্তার হয়নি, সেই নিয়েও একটা অভিযোগ আসছে। এবং তার জন্য এই বারন্ত, এবং যেহেতু বারুইপুরে আমাদের জনপ্রতিনিধি নেই, সেই জন্য এই ব্যাপারটা আমার মনে হয় স্ট্রংলি ব্যাপারটা উঠেও আসেনি। কিন্তু আমার মনে হয় পুলিশ আরো সক্রিয় হয়ে যদি এই ব্যাপারটা দেখে, তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা যাবে এবং দোষীদের বিরুদ্ধে শুধু স্ট্রং অ্যাকশন নয়, এতদিন যারা এলাকায় তোলাবাজি করতো এবং যাদের জন্য এই ঘটনা ঘটেছে বা আগে তারা ঘটাতো, মানে বহু অভিযোগ আছে, সেই সব অপরাধীদের এগেনস্টে এবং যারা ওইখানকার মাফিয়া ছিল, কন্ট্রোলার ছিল, তাদের এগেনস্টে তো আমার মনে হয় ইমিডিয়েটলি অ্যাকশন ইনিশিয়েট করা উচিত। দেখুন, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে তৃণমূল জমানায় একটা দীর্ঘ সময় বাপি প্রামাণিক তিনি ঘর ছাড়া ছিলেন, বাড়ি ছাড়া ছিলেন। বিজেপি ক্ষমতায় ফিরতেই তিনি ফিরে আসেন। এদিকে পুলিশ বলছে পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে অশান্তি জের, তাতেই খুন করা হয়েছে। কি বলেছে পুলিশ শুনুন। রাজনৈতিক প্রোগ্রাম ছিল না বা রাজনৈতিক ব্যানার নিয়েও কেউ ছিল না, তো সেহেতু পলিটিক্যাল এই মন্তব্য এখনই করা যাবে না। গ্রামের পুজোর কমিটি তৈরি করাকে কেন্দ্র করে গণ্ডগোল, সেটাই প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এবং সেই গণ্ডগোলকে কেন্দ্র করে মারামারি হয় এবং তাতে কিছু লোক ইনজোর্ড হয়। একজন সিরিয়াসলি ইনজোর্ড হয়েছে, যিনি মারা গেছেন। কতজন আটক বা গ্রেপ্তার হয়েছে জানানো হলো? পরিবারের তরফ থেকে কিছু নাম দেওয়া হয়েছে, সেই নামগুলোকে আমরা ভেরিফাই করে দেখছি এবং তাদের এগেইনস্টে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার বীরভূমের দিকে নজর রাখবো। নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বাড়ির সামনে সাদা ধান, ধূপ, ফুলের মালা রেখে যায় অভিযুক্তরা। ছবিটা দেখুন। ঘটনাস্থলে পৌঁছেছে নানুর থানার পুলিশ। হিমাদ্রি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমি হিমাদ্রির কাছে যাবো একবার। হিমাদ্রি, এই বিজেপি নেতার বাড়িতে এভাবে হুমকি দেওয়া, বোমাবাজি করা বা এইভাবে তার বাড়ির সামনে সাদা ধান রেখে যাওয়া, কারা করলো, কেন করলো, পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ করলো? দেখো, এই যে ঘটনা ঘটেছে নানুরে, কিন্তু এই ধরনের সাদা থান রেখে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে, কিন্তু সেগুলি নির্বাচনের আগে। নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এটাই প্রথম যে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি রাতের অন্ধকারে, এবং বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান রেখে দেওয়া, ধূপকাঠি রেখে দেওয়া এবং সেখানে চিঠি রেখে দেওয়া। সেই চিঠিতে বলা হয়েছে যে রসময় দাসকে বলা হয়েছে এই তুমি বাঁচতে পারবে না, তোমাকে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, এমনটাই কিন্তু লেখা হয়েছে। এরপর কিন্তু থানার দ্বারস্থ হয়েছে। শুধু যে এই সমস্ত করেছে এটা নয়, তার বাড়ির পাশে একটি বিজেপির ছোট কার্যালয় ছিল, সেই কার্যালয় পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যদিও ঘটনাস্থলে পুলিশ এসেছিল, পুলিশ সমস্ত নমুনা সংগ্রহ করেছে, রসময় দাসের সাথে কথা বলেছে, কিন্তু রসময় দাস তিনি বলছেন যে আমি বিজেপি করার জন্যই আমার বাড়িতে এইভাবে হামলা হয়েছে। বিজেপি ক্ষমতায় রয়েছে, সরকার ক্ষমতায় রয়েছে, তারপরেও যদি এইভাবে আমাদেরকে অত্যাচার করা হয় তাহলে গ্রাম ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই, এমনটাই কিন্তু তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় যিনি তৃণমূলের নেতৃত্ব রয়েছেন বা এই নানুর এলাকার দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের সাথে, তা এই বিষয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমের সামনে তারা মুখ খুলতে নারাজ, কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের এই অভিযোগ এই নানুর এলাকা থেকে উঠে আসে এবং এই ধরনের ঘটনা কিন্তু হামেশাই ঘটে। কারণ বিজেপি যারা জেলা নেতৃত্ব রয়েছে, শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য যারা জেলা নেতৃত্ব রয়েছেন, তারা বলছেন এই যে অবস্থা করা হয়েছে বা এই যে বোমাবাজি করা হয়েছে এর কঠোরতম শাস্তি হবে, কাউকে রেয়াত করা হবে না। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত ধন্যবাদ তোমাকে। আমাদের বাড়ির সামনেই একটা জায়গায় একটা থান কাপড়, সাদা থান কাপড়, একটা লাইফ থ্রেড লেটার, কিছু ফুলের মালা, একটা সারা এবং কিছু ধূপ ফলক এইসব আমাদের জন্য রেখে দিয়ে যায়। এবং ওইখানে লেখা আছে যে রসময় তোকে বাঁচতে দেবো না, তুই আর বাঁচতে পারবি না, তোর বউর জন্য যেটা উপযুক্ত
পোশাক আমরা বেচার বিবেচনা করে দেখেছি, সেটা দিয়ে গেলাম। আজ থেকে 2 দিন আগে মা ঠাকুরের টাকা মানে জলে ওই ধান বেচার টাকা, অর্থাৎ ওই জল মেনটেন্স, আমাদের গ্রামে যেটা সাবমার্সিবলের জল আসে সেই জল গোটা গ্রামের লোকে খাই, সেই জলের ইলেকট্রিক বিল বাকি ছিল, সেটা আমরা বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য। এই নিয়ে আমাদের সঙ্গে একটা অশান্তি হয়ে আমাদের ওরা মারতে এসেছিল, সেই মারতে আসার জন্য আমরা থানাতে বলেছিলাম এবং পুলিশ এসেছিল। তারপর আমাদেরকে থানাতে ডাকে, আমরা থানাতে যাই, কিন্তু ওরা যায় নাই। সেদিন থেকে আমার উপর রেসাইজটা আরও বেড়ে যায়। এই যে বিল বাকি, কারা বিল বাকি রেখেছিল? তৃণমূলের নেতারা। হ্যাঁ, এসে দেখছি গ্রামের সব পার্টি অফিসটা করা ছিল, ওটা পুড়িয়ে দিয়েছে। ঘরে বাথরুমের একটা সাদা থান এবং কিছু ফুলের মালা, শলকা, একটা সারা নামানো ছিল, কিছু অংশ লেখা রয়েছে, ওটা আমার তো মূর্খ অত জানি না, ওটা লিখে এখানে নামিয়ে দিয়ে গেছিল। কারা করেছে মনে হয়? এটা তৃণমূলের হবে লোকে। আর এবার আপনাদের দেখাবো দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশকে এসে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাসের শেল ছুটতে হয়। গতকাল রাতে তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের কোপ ওভেন থানার ডিপিএল টাউনশিপ এলাকা। আপনারা ছবি দেখলেই বুঝতে পারছেন। বিধানসভা ভোটের পর থেকেই এলাকা ছাড়া ছিলেন দুর্গাপুর পুরসভার 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। তার বিরুদ্ধে তোলাবাজি সহ আরও একাধিক অভিযোগ ছিল। অভিযুক্ত ওই তৃণমূল নেতা বাড়ি ফিরে এসেছেন, এই খবর ছড়িয়ে পড়ে, আর তখনই হামলা চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে, ছুঁড়তে হয় কাঁদানে গ্যাসের শেল। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে পুলিশ আটক করেছে। আমার বাবার কাছ থেকে 90,000 টাকা নিয়েছে কাউন্সিলর, যে এখন যাকে বার করবে। কত বড় কাউন্সিলর কি জন্য নিয়েছিল যখন নতুন কাউন্সিলর হয়, আমরা তখন ডিএনএ থাকতাম, এখন আমরা চলে গেছি কোকোভ্যান থানার পেছনে। তখন ওই টাইমে বাবার কাছে 90,000 টাকা নিয়ে সুবিধা দিতে হবে, বাবার নাম সুধীর চক্রবর্তী, ডিপিএলে চাকরি করে। তখন 90,000 টাকা নিয়েছিল। কেন, কি কারণে নিল? দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের 39 নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে, কোনো অসুবিধা নাই, আমরা শান্ত আমাদের ওয়ার্ড। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে। আরাবুল ইসলামের গাড়িতে ফের হামলা, এবার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বেরোনোর সময় আরাবুলের গাড়িতে পাথর ছোড়া হয়, এমনটাই অভিযোগ। আরাবুলকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, এমনটাই অভিযোগ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। ঠিক কি ঘটেছে, সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সত্যজিৎ। একেবারে তাই বলবো। প্রথমে বলে রাখবো যে আইএসএফ ছাড়ার পর কার্যত 2 দিন আরাবুল ইসলামের উপরে হামলার ঘটনা ঘটে। আজকের নিয়ে আমরা দেখেছি যে গত পরশুদিন রাতে তার গাড়ির উপরে হামলা হয়েছিল, এবং আজকে আমি ঠিক যে পঞ্চায়েত সমিতির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই পঞ্চায়েত সমিতিতে তিনি এসেছিলেন এবং তার পরবর্তীতে এখান থেকে যখন তিনি বেরোন তারপরেই কিন্তু তার গাড়ির লক্ষ্য করে হামলা চালানো হয়। এখনও পর্যন্ত পুলিশ পিকেটিং রয়েছে এবং ছবিটা দেখাবো। ঠিক এখানে তিনি প্রথমে এসেছিলেন, নেমেছিলেন পঞ্চায়েত সমিতির অফিস থেকে, তারপরে এই রাস্তা দিয়ে ঠিক যখন এই যে মূল গেটটা দেখাচ্ছি তোমাকে, সেই গেটের বাইরে যখন তিনি যান তখনই সেখানে কিন্তু আইএসএফের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তার গাড়ি ধরে প্রথমে তারা বিক্ষোভ দেখান এবং তার পরবর্তীতে পাথর ছুঁড়ে মারে। ফলত এই ঘটনা প্রসঙ্গে আরাবুল ইসলাম অভিযোগ করেছেন যে নওশাদ সিদ্দিকী সুপরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে। যদিও আইএসএফের দাবি যে আরাবুল নিছকই শুধুমাত্র টেলিভিশনের পর্দায় আসার জন্য, নিজের প্রচারের জন্য এই ঘটনা ঘটেছে। তবে বলে রাখা দরকার যে আইএসএফ ছাড়ার পরপর 2 দিন, একদিন রাতের যে ঘটনা এবং তার পরবর্তীতে আজকে পঞ্চায়েত সমিতিতে তিনি আসেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তার উপরে যেই আক্রমণের ঘটনা, পাথর ছুঁড়ে তার গাড়িতে যে হামলার ঘটনা, সেই নিয়েই কিন্তু যথেষ্ট রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ভাঙড় চত্বরে। এই মুহূর্তে যারা এলাকায় সাধারণ মানুষ আছে, আমি যদি কথা বলি এখানকার বিজেপির যারা নেতা রয়েছেন দায়িত্বে, তাদের সঙ্গে যদি কথা বলি তাহলে কি এই বিষয়টা কিভাবে দেখছেন একটু শুনবো। দাদা, আজকেরও আরাবুল ইসলামের ওপরে হামলার ঘটনা ঘটেছে, কি বলবেন আরাবুল ইসলামের ওপরে ঘটনা যদি বলেন? আজকেও আরাবুল ইসলামের উপরে হামলার ঘটনা ঘটলো, দাদা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, যে কোনো হামলাই হচ্ছে দুঃখজনক ঘটনা, কেন ঘটেছে সেটা পুলিশ তদন্ত করে প্রশাসন দেখবে। দেখা গেছে রাত্রে তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠেছিল, আজকে তিনি পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার উপরে হামলা, আইএসএফের বিরুদ্ধে। দেখুন, আমি বলি আপনার, এটা হচ্ছে কেন হয়েছে কীভাবে, তো প্রশাসন সেটা দেখবে, প্রশাসনের উপর দায়িত্ব, এটাকে দেখার দায়িত্ব কেন ঘটছে এটা প্রশাসন দেখুক বিষয়টা। সভাপতি যদি পঞ্চায়েত সমিতিতে না আসে তাহলে সাধারণ মানুষের পরিষেবা কিভাবে পাবে? এটা তো
একটা পঞ্চায়েতের ঘটনা, পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে, এটা দেখতে হবে কেন হয় না, এটা প্রশাসন দেখুক। অর্থাৎ বুঝতেই পারছো যারা বিজেপির এখানে প্রতিনিধিরা এসেছিলেন তারা কিন্তু বলছেন যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখানো উচিত। আমি এই মুহূর্তে পুলিশের ছবিটা দেখাবো যে এখনও পর্যন্ত কিন্তু বিডিও অফিসের সামনে সেখানে পুলিশ পিকেটিং রয়েছেন, পুলিশ এখানে বসে রয়েছেন এবং বিক্ষিপ্ত ঘটনা যাতে না ঘটে তার জন্যই বিজয়গঞ্জ বাজার পুলিশের পক্ষ থেকে বিরাট পুলিশ বাহিনী কিন্তু সকাল থেকে এখানে মোতায়েন আছে। এই মুহূর্তেও তারা পিকেটিংয়ে বসে আছে। ফলত আজকের যেই ঘটনা সেই ঘটনা নিয়ে অনেকটাই সতর্কিত প্রশাসন এবং বিক্ষিপ্ত ঘটনা এড়ানোর জন্যই পুলিশের এই মোতায়েন বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সত্যজিৎ, যে খবরের দিকে নজর রাখছি আমরা, আরাবুল ইসলামের গাড়িতে ফের হামলা। এবার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে বলে অভিযোগ। ভাগো 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বেরোনোর সময় আরাবুলের গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ। আরাবুলকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। আরাবুল ইসলাম ভাগো 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আরাবুল পঞ্চায়েত সমিতিতে পৌঁছতে বিক্ষোভ আইএসএফ কর্মীদের, যা খবর পাচ্ছি আমরা। আর এরপরেই পঞ্চায়েত সমিতি থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় আরাবুল ইসলামকে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে উড়িয়াপাড়ায়, ভাঙড়ে উড়িয়াপাড়ায়, সেখানে আরাবুল ইসলামের গাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছিল, ইট ছোড়া হয় বলে অভিযোগ উঠেছিল। আর তারপরে আরাবুল ইসলাম এই ঘটনার জন্য অভিযোগের আঙুল তুলেছিলেন আইএসএফ এর দিকে, একেবারে সরাসরি নিশানা করেছিলেন নওশাদ এবং আব্বাস সিদ্দিকীকে। ঠিক কি বলেছিলেন শোনাবো। ভাবলে অবাক হবেন, প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিং, যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে, এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়। তারপরেও হয়নি, শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনলো। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর ওপরেই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা, তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে, আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফে যোগদান করলেন, তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফে? একটা ব্যাপার হচ্ছে এখানে, একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক। যে ঘটনা ঘটলো, আপনার গাড়িতে বোমাবাজি, ইট মারা হলো, সেটা কি কেন হলো বা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা শুনুন, ওরা ভেবেছে আরাবুলকে ধমকে চমকে কিছু করা যাবে, আইএসএফরা জানে না আরাবুল ধমকানো চমকানোর কাছে মাথা নত করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু কারোর কাছে মাথা নত করবো না। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে স্বস্তি অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট। অভিষেকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে, ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন অভিষেক, হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানিয়েছে ব্যাংক। ব্যাংকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিত ছিল, তিনি যেই হন না কেন। পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আরো একবার জানাবো আপনাদের, চোখের চিকিৎসায় বিদেশে যাওয়ার আগে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট। অভিষেকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে, তার ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে, হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানালো ব্যাংক। ব্যাংকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিত ছিল, তিনি যেই হন না কেন। পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের 4টি এফআইআর মামলার শুনানি আপাতত মুলতবি। রক্ষা কবচ ও এফআইআর চ্যালেঞ্জ করে সুমিতের মামলার মুলতবি হাইকোর্টে। আপাতত অভিষেকের পিএর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, মৌখিক পর্যবেক্ষণ আদালতের। 10ই সেপ্টেম্বর মামলার শুনানি, 10ই সেপ্টেম্বর পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখলো হাইকোর্ট। এবারে যাদবপুরের দিকে নজর রাখতে হবে, তার কারণ লাগাতার অশান্তির পর বুধবার দরজা খুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বহিরাগতদের তাণ্ডবের 4 দিন পরেও এখনো গ্রেফতারি শূন্য।
এর মধ্যেই যাদবপুরের সমস্যার সমাধানে আজ বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব স্টেক হোল্ডারদের বৈঠকে ডাকা হয়েছে। পাশাপাশি আজ আলাদা আলাদা বৈঠকে ছাত্র কল্যাণ সমিতিও যাদবপুর কাণ্ডে এবিভিপির ভূমিকায় প্রশ্ন তুলে আজ পথে নামছে বাম ছাত্র সংগঠনগুলো। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবে তারা। আবার বিকেলে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আরএসএস প্রভাবিত একাধিক সংগঠন। ঢাকুরিয়া থেকে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করবে তারা। বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, ক্যাম্পাসটা কন্ডিউসিভ ছিল না। যে আমরা এখানে মেন বিল্ডিংয়ে এসে কাজ করব, আমি প্রভিসি বা রেজিস্টার আমরা কেউই কিন্তু সেদিন মেন বিল্ডিং আসতে পারি বিভিন্ন কারণ। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। তদন্ত কমিটি করলেন আপনারা, তার চেয়ারম্যানই এখন দায়িত্ব নিতে অস্বীকার করছেন। হ্যাঁ, সেটা আবার আজকে রিকনস্টিটিউট করা হবে। আমি ওনার সাথে কথা বলেছিলাম, কিন্তু পরে যাই হোক উনি লিখেওছেন যে আফটার কেয়ারফুল রিকনসিডারেশন যে আমি এটা মনে করছি যে আমার থাকাটা উচিত হবে না, আর আমি কিছুটা প্রিঅকুপাইড থাকবো, দিল্লিতে যাচ্ছেন। সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, এই বহিরাগতদের তাণ্ডবের পর 4 দিন কেটে গেছে, গ্রেফতারি এখনো শূন্য, তার মধ্যে বিশ্ববিদ্যালয় খুলছে। আজকে কি এই গোটা যে সমস্ত দিনভর যা যা রয়েছে, একদিকে বামেদের মিছিল রয়েছে, বিজেপির মিছিল রয়েছে, বিকেলে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে? দেখো, বিশ্ববিদ্যালয় খুলে গেছে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই যে স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডে যে মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং পাশাপাশি আজকে আরএসএস এর যে শাখা সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি সাংবাদিক বৈঠক করে ভিসির পদত্যাগ এবং রেজিস্ট্রারের গ্রেপ্তারি দাবি করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মোড়ক লাগছে এবং পরিস্থিতি আরো বিতর্কের জায়গায় পৌঁছচ্ছে। সেই জায়গায় বাইরে আজকে ডানপন্থী শিক্ষক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মিছিল আছে, শিয়ালদা থেকে লেফটদের মিছিল আছে, সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে সরগরম। ধন্যবাদ। জানিয়েছি পুলিশ তার নিজের মতো করে তদন্ত করছেন। আমরা তাদেরকে আসলে পরে আজকেও বলবো যে আমাদের যা সমস্যা হয়েছে সেগুলোকে অভিযোগ জানানো হয়েছে, সে অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে। তাদেরকেও একটু সময় দিতে হবে পুলিশকে। আর শেষ প্রশ্ন, যে তদন্ত কমিটি আপনারা গড়লেন সেই তদন্ত কমিটি ফাংশনই করতে পারছে না, তারপরে কি এখন কি আর রিকনস্ট্রাকশনও দেখতে পাচ্ছেন? আপনি কি লোক পাচ্ছেন না? না, লোক নয়, সেটা আসলে যে ঘটনাটা ঘটেছে তারপর তো ইউনিভার্সিটি বন্ধ ছিল। শুক্রবারের দিনই এটা ঘটেছে, শনি রবিবার গেছে, আজকে সোমবার। উপাচার্য মহোদয় আসবেন, উনি নিশ্চয়ই কোনো কাউকে অনুরোধ করবেন এই কাজটি করার জন্য। সম্মতি পেলেই আমরা কাজটা করব। যাদবপুর কাণ্ডে কেন তদন্ত শুরু করছেন না উপাচার্য? বিশ্ববিদ্যালয় সামলাতে না পারলে পদত্যাগ করুন, দাবি আরএসএস প্রভাবিত অধ্যাপক সংগঠনের। ঘটনার রাতে ফোনে পাওয়া যায়নি উপাচার্য ও রেজিস্ট্রারকে, অভিযোগ প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। আপনার তদন্ত করতে ভয় কোথায়? আপনি যদি মনে করেন যে ইরেগুলারিটিস হয়েছে, তাহলে আপনি তদন্ত ইমিডিয়েট শুরু করুন, যদি না আপনি ইনভলভ থাকেন। আপনি বেশি দেরি করছেন, তাই আমাদের কিন্তু সন্দেহ অন্যদিকে ঘুরতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় যদি না চালাতে পারেন, উনি নিজে থেকে ছেড়ে দিতে পারেন। যা চলছে, যা পরিবেশ, উনি যদি মনে করেন যে আমি পারছি না, আমার রেজিস্ট্রার আমি সামলাতে পারছি না, আমার ফিনান্স অফিসার আমি সামলাতে পারছি না, বিশ্ববিদ্যালয়ে যা যা ঘটনা ঘটছে সেগুলো তো আমি সামলাতে পারছি না, ছেড়ে দিতে পারেন, সেটা ওনার দায়িত্ব। গেট 4-এর কাছে দ্বাররক্ষী ও যারা দাঁড়িয়েছিল তাদের কাছে সবিস্তারে ঘটনা জানার চেষ্টা করি। আমি কাউকে গেট খুলতে বলিনি, কাউকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতেও বলিনি। পুলিশ এসে গেট 4-এর ভিতরে আমাকে বলেন ছাত্রদের একটু বোঝাতে। বর্তমান উপাচার্য ও রেজিস্ট্রারকে জানানোর কথা আমি বলি, উনি কাউকে যোগাযোগ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী রেজিস্ট্রার ব্র্যাকেটে অ্যাক্টিং সেলিমবক্স মণ্ডলের উপস্থিতি থাকা উচিত ছিল। রেজিস্ট্রার অ্যাক্টিং সেলিমবক্স মণ্ডল রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেননি। রেজিস্ট্রার অ্যাক্টিং সেলিমবক্স সহ উপাচার্য অমিতাভ দত্ত ও উপাচার্য চিরঞ্জিত ভট্টাচার্য সবাই ফোন বন্ধ রেখেছিলেন। আইন অনুযায়ী সিসিটিভি ফুটেজ রেজিস্ট্রারের অধীনে সুরক্ষিত থাকা উচিত।
পরের দিন রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল সিসি ফুটেজ বাইরে বার করে দিল, সেটা জুটায়ের নেতাদের হাতে পৌঁছে গেল। এর জন্য রেজিস্ট্রার অ্যাক্টিং সেলিম বক্স মণ্ডলকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এদিকে যাদবপুর আজ খুললেও যাদবপুর কাণ্ডের তদন্ত এখনো থমকে। কমিটির চেয়ারম্যান হতে না চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল পাঠিয়েছেন শুভ শঙ্কর সরকার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের চেয়ারম্যান হওয়া নিয়ে আপত্তি জানায় ডানপন্থী শিক্ষক সংগঠন। সূত্রের খবর, শিক্ষক সংগঠনের আপত্তি প্রকাশ্যে আসার আগেই তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করেন শুভ শঙ্কর। তবে কি বাইরের কোনো চাপ থেকে চেয়ারম্যান চান না প্রাক্তন উপাচার্য? দেখতে হবে যে তারা ক্যাম্পাসে সেই সময় যারা প্রেজেন্ট ছিল, যারা আউটসাইডারদের দেখেছে, সেটা স্টুডেন্টরা দেখেছে, তারপরে হচ্ছে যে হয়তো দেখেছে, স্টুডেন্টরা হয়তো দেখেছে, হয়তো গ্রুপ ডি স্টাফেরও দেখেছে, ওসি দেখেছে, সিকিউরিটি স্টাফ দেখেছে, তাদের প্রত্যেকের সাথে ইন্টারাকশন হওয়া দরকার। সেইটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমি এই মুহূর্তে তখন যে অবস্থায় ছিলাম আমি সেটাই বলছি। সেই মুহূর্তে আমি বলি আমার বাইরে যাওয়ার একটা ব্যাপার ছিল এবং গেছিও। উনি তখন বললেন অনলাইনে এটা হতে পারে না। আমার ধারণা অনলাইনে এরকম ইন্টারাকশন করা যায় না এতগুলো পার্সোনালের সাথে। তাকে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে আমার পক্ষে এইটা কন্টিনিউ করা সম্ভব না, এবং আমি আমার ব্যাপারটা আবার ভেবেছি, ভেবে আমি দেখেছি যে আমার যে সিচুয়েশন তাতে আমি এইভাবে ইন্টারাক্ট করতে পারছি না এই বিষয়টা নিয়ে। আমাকে এখান থেকে নিষ্কৃতি আমি চাইছি এবং আমি থাকবো এই ব্যাপারটা। এই হচ্ছে বিষয়, সেটা 22 তারিখে আমি পাঠিয়েছিলাম। আর এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গে চিকেন স্নেকের সুরক্ষায় ট্রায়াঙ্গেল রেমেডি। অমিত শাহের বার্তার পরেই তৎপরতা শুরু হয়ে গেছে। দ্রুততার সঙ্গে শুরু ফেন্সিং এর কাজ, দ্রুততার সঙ্গে চিকেন স্নেকে ফেন্সিং এর কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। কিষানগঞ্জ, চোপড়া, ইসলামপুর সেরা নজরদারি বাড়ানো হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চকেও সতর্ক থাকতে বলা হচ্ছে, অর্থাৎ একাধিক এজেন্সি একসঙ্গে কাজ করছে। ওই এলাকায় রেলে যাত্রীর গতিবিধির উপর নজর রাখছে আরপিএফ। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। অমিত শাহ রাজ্যে এসেছেন, একাধিক বার্তা দিয়ে গেছেন, টাস্ক দিয়ে গেছেন, কাজ কতদূর এগোলো বা কোথায় কোথায় শুরু হয়েছে? দেখো, ট্রায়াঙ্গেল রিমেডিজের কথা বলা হচ্ছে। কি কি সেই রিমেডিজ? যা দাওয়াই, প্রথম দাওয়াই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা যেখানে কর্মরত হয়েছেন তাদের সংখ্যা বিপুল পরিমাণে বাড়ানো, যা ফুলবাড়ির ক্ষেত্রে হয়েছে। বাসিন্দারা বলছেন আগে যে সংখ্যক বাহিনী ছিল এখন বাহিনীর সংখ্যা রাতারাতি বেশ কিছুটা বেড়েছে এবং কড়া নজরদারি। এর পাশাপাশি আর কি, যে ভারতীয় সেনা তাদের শক্তি বাড়িয়ে তোলা এই চিকেন নেকের আশেপাশে। ইতিমধ্যেই কিষানগঞ্জ, চোপড়া, ধুবড়িতে সেনা ছাউনি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি আরও একটি কাজ করা হয়েছে যা আমাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন বাহিনীগুলো সেই কাজটা করে, অর্থাৎ গুপ্তচরদের দিকে নজর রাখা এবং গোয়েন্দাদের নিজেদের শক্তিকে বাড়িয়ে প্রত্যেকটা যে গোয়েন্দা দপ্তরগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, কেন্দ্রের ক্ষেত্রে, তাদের মধ্যে সমন্বয় সাধন করে ডেটা অ্যানালাইসিস করা এবং প্রম্পট অ্যাকশানে যাওয়া। আমি তোমাকে বলে রাখি যে কিছুদিন আগেই পাক গুপ্তচর যিনি গ্রেপ্তার হলেন, প্রদীপ্ত বসু নাম, যাকে দিল্লি থেকে এসটিএফ গ্রেপ্তার করলো, তারও ব্যবসার নেটওয়ার্ক ছিল কিন্তু একদম ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনের খুব কাছে, সেখানে মানি এক্সচেঞ্জের ব্যবসা ছিল। এই যে এই ধরনের গতিবিধি, এই গতিবিধিগুলোকেও কড়া হাতে দমন করতে চাওয়া হচ্ছে, যে কারণে একদিকে যেমন অমিত শাহের সফরের পর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন এলাকায় ফেন্সিংয়ের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, তার পাশাপাশি এই যে দুই দাওয়াইয়ের কথা বললাম সেই দুই দাওয়াই কিন্তু কার্যকর হয়ে গিয়েছে। ফুলবাড়ির বাসিন্দারা বলছেন প্রচুর বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তারাও বেশ খানিকটা নিরাপদ বোধ করছেন, কারণ তারা সীমান্তের একদম লাগোয়া এলাকায় থাকেন। ফলে সীমান্তে উত্তেজনা বাড়লে তারাও বিপদের আঁচ পেতেন, সেই জায়গায় তারাও কিছুটা এখন শান্তিতে থাকতে পারছেন বলে মনে করছেন। ফলে অমিত শাহের দাওয়াই কিন্তু কার্যকর হয়ে গেছে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। ধন্যবাদ প্রসেনজিৎ। অমিত শাহ ঠিক কি দাওয়াই দিয়েছিলেন শোনাই একবার। सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी, ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहाँ पर वर्चस्व भी बढ़ाया। तीस्ता प्रहार और ऐसे कई प्रकार के अभ्यास कार्यक्रमों को भी हाथ में लिया है, मगर एक कमी थी। सिलीगुड़ी कॉरिडोर को पूर्ण रूपेण मजबूत करने के लिए भारत सरकार की एजेंसियों को 560 एकड़ भूमि चाहिए थी, जो ममता जी हमें नहीं देती। मैं फिर से शुभेंदु अधिकारी को अभिनंदन करना चाहता हूं
इन्होंने 560 एकड़ भूमि का सैद्धांतिक स्वीकृति हमें दे दिया है। শিলিগুড়ির ছবি দেখালাম, এবার মালদার দিকে নজর রাখবো। বৈষ্ণবনগরের সুখদেবপুর বা আশেপাশের বেশ কিছু এলাকা এখনো কাঁটাতারবিহীন, সেখানে অনুপ্রবেশ রুখতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে, সেখানে ফেন্সিং এর কাজও চলছে পুরোদমে। আমি সরাসরি চলে যাবো এই মুহূর্তে, আমার সহকর্মী সুব্রত আমার সঙ্গে রয়েছেন একেবারে সেই জায়গা থেকেই, একেবারে স্পর্শকাতর সংবেদনশীল জায়গা। সুব্রত, কতটা তৎপরতা চোখে পড়ছে অমিত শাহ শুভেন্দু অধিকারীর যে বার্তা, সেই বার্তা দেওয়ার পরে রাজনাথ সিং তিনিও বার্তা দিয়েছেন? দেখো, আমরা রয়েছি সেই মানে সীমান্ত সংলগ্ন গ্রামেই, এবং সেই খুব কাছেই রয়েছে, এখান থেকে সামনেই একটু কিছুটা পথ এগোলেই সেখানে কাঁটাতার রয়েছে, এবং সেই সংলগ্ন গ্রামেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। এখন যা পরিস্থিতি, গ্রামের মানুষ যারা ছিল, যারা সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা তোমাকে বলতেই হচ্ছে দীপ, এখানকার বহু মানুষ কিন্তু যারা চেয়েছিল যে মূলত তারা তাদের যে জমি তারা স্বেচ্ছায় তারা বিএসএফকে হ্যান্ডওভার করতে চেয়েছিল, এবং তারা চেয়েছিল যাতে দ্রুত বিএসএফ অধিগ্রহণ করে, কারণ সবথেকে তাদের ওপর দিয়েই কিন্তু অত্যাচার চলেছে, নির্যাতন চলেছে, কারণ মাঝে মাঝেই বাংলাদেশ থেকে এসে হানাদাররা এসে হামলা করে, তাদের উপর হামলা করে, তাদের জমি লুটপাট, ফসল লুটপাট করে নিয়ে যায়। সে কারণেই তারা বাঁচতেই কিন্তু বিএসএফকে বলেছিল যাতে কাঁটাতারটা লাগানো হয়, এবং যে সমস্ত জায়গায় কাঁটাতার ভগ্নপ্রায় সেইখানে যাতে নতুন করে আরও ভালোভাবে করা হয়, তার জন্য তারা জমি দিতে প্রস্তুত। কিন্তু গত মানে তৃণমূলের সরকার যখন ছিলেন তখন সেই রাজ্য সরকারের কিন্তু সেই দেখা না প্রশাসনিক আধিকারিকরা সেরকম কোনো রকম পদক্ষেপ নিয়েছে বা টালবাহানা করতে করতে, এবং এতটাই উদাসীন ছিল, এবং শুধু তাই নয়, বিএসএফের সঙ্গে এই বিষয়ে বারবার বৈঠক হওয়া সত্ত্বেও কিন্তু কোনোভাবেই জমি অধিগ্রহণের কোনো কাজ হয়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা জমি দিতে চেয়েছিল তারাও হতাশ হচ্ছিল। এখন সেইখানে কিন্তু সেই কাজগুলো ইতিমধ্যেই কমপ্লিট, এবং জমি অধিগ্রহণের কাজ একরকম প্রায় শেষ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, যে কথা বলছিল গ্রামবাসীরা যারা সবথেকে বেশি অ্যাফেক্টেড হচ্ছিল, এবার তারা কি বলছেন সেটা শুনুন। সময় মানে আমরা আতঙ্কিত থাকি, কখন বাংলাদেশ অ্যাটাক করবে, কখন বাংলাদেশ অ্যাটাক করবে। রাত্রে আসে আমাদের গরু বাছুর ছাগল যা পায় নিয়ে যায়, মানে এমন কোনো দিন নেই যে এরকম দুর্ঘটনা ঘটে না। সরকারের কাছে এটুকুই চাচ্ছি যে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলছি আমরা যাতে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়ার। আমাদের এখানে কাঁটাতার পড়ে গেছে, আমাদের বাংলাদেশে যে ভারতে আমরা এখানে থাকি, নদী মাঝখানে, আমরা এপার আর ওপার, চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। আমরা চাচ্ছি আমাদের কোনো পুরনো বসতি যদি দিত তাহলে আমাদের একটু ভালো হতো। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা এবং বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। দীপাঞ্জন, আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের অন্যান্য সীমান্ত জুড়েও এই মুহূর্তে ফেন্সিং দেওয়ার উপরে, বর্ডারকে সুরক্ষিত রাখার ব্যাপারে একটা জোর তৎপরতা নজরে আসছে। জমি দেওয়া বিএসএফকে 90% কমপ্লিট হয়ে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এই সরকার তো নতুন সরকার, পশ্চিমবঙ্গের যে এখন রাষ্ট্রবাদী সরকার, এটা ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্রের যা নীতি সেটাই ফলো করা হচ্ছে, এবং যেখানে রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার সেখানে জিরো টলারেন্স। মমতা ব্যানার্জি জমি দিতেন না, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 1 দশকের রাজনীতির পর উনি কিন্তু 10 দিনের মধ্যে জমি দিয়ে দিয়েছেন। না, এই জমিতে তো আর ফুল চাষ হবে না, তো এই তৎপরতা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, যত লোকাল সমস্যার সমাধান করছেন, এবং হোম মিনিস্ট্রির সঙ্গে কোঅর্ডিনেট করে এই কাজটা হচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি। যেরকম সেন্সিটিভ অবস্থা বাংলাদেশ এবং ভারতবর্ষের, বাংলাদেশ নেপাল এই বর্ডারগুলোকে নিয়ে খুবই চিন্তার বিষয়। তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। এটা একটা দারুণ ওয়েলকাম মুভ, অ্যান্ড থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ধন্যবাদ। সীমান্ত সুরক্ষায় ফের বিগত সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় বারবার জমি চেয়েও পাননি রাজনাথ সিং। বিএসএফকে কিছুতেই জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার বদল হতে 100 দিনে 90% বেশি জমি হস্তান্তর হয়েছে। जब गृह मंत्री था हमारी राजनाथ सिंह जी ने, तब पहले चिट्ठी उन्होंने लिखा पश्चिम बंगाल सरकार को, क्या आप बॉर्डर का जमीन तो दे दीजिए बीएसएफ को। वो साल था
2016 पहले चिट्ठी उन्होंने भेजा, तब गृह मंत्री था महोदय, तब गृह मंत्री था, लेकिन अब तक जमीन नहीं दिया। अब सरकार आने का बाद हम लोग 90% जमीन ऑलरेडी हैंडेड ओवर टू BSF टू प्रोटेक्ट आवर बॉर्डर। আমি গত 15 বছরে একাধিক উদাহরণ দিতে পারি যে পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা দপ্তর তারা যা যা কাজ করা স্বাভাবিকভাবে কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তাদের স্থলবাহিনী, বায়ুসেনা, নৌসেনা সবাই সব রকমভাবে কাজ করতে পেরেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার জন্য সেনাবাহিনী কাজ করতে পারেনি, এই কথাটা প্রথম আজকে শোনা গেল। মানে একটা মানে গল্পের তো একটা লিমিট থাকে। প্রথম কথা, প্রতিরক্ষা দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওটা সরাসরি দেখে কেন্দ্রীয় সরকার, প্রতিরক্ষা দপ্তর, এবং স্বাভাবিকভাবে কাজ হয়েছে। কখনো তো কোনো GOCNC বলুন বা যারাই এখানে দায়িত্বে আছেন বা প্রতিরক্ষা দপ্তর কখনো বলেছেন তাদের এই অসুবিধাটা হচ্ছে, রাজ্য সরকার নজর দেয়নি? কোনোদিন শুনেছেন? তো অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ আছে? আরো একটা বড় আপডেট এই মুহূর্তে। পাক চর সন্দেহে ধৃত প্রদীপ্ত বসু সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। ফুলবাড়ি সীমান্তে বিদেশি মুদ্রা লেনদেনের ব্যবসা চালাতো প্রদীপ্ত। বিদেশি মুদ্রার ব্যবসার সূত্রেই বাংলাদেশের যোগাযোগ প্রদীপ্তর। বাংলাদেশে ISI এজেন্টদের সঙ্গে যোগাযোগ আর ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের অভিযোগ ছিল এই প্রদীপ্তর বিরুদ্ধে। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, কিভাবে এই প্রদীপ্ত বসু বা তার দলবল ভারতীয় সিম কার্ডগুলো পাকিস্তানে পাচার করতে এবং ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডির মতো জায়গায় পাক গুপ্তচরেরা বা কয়েক জায়গাতে পাক রেঞ্জার্সরা পর্যন্ত এই ভারতীয় ফোন নম্বরগুলো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালাতো? দেখো, প্রথমত বলি, আবারও সেই চিকেন নেকের খুব গা ঘেঁষা এলাকায় পাক গতিবিধি, এবং ইতিমধ্যে দিল্লি থেকে STF প্রদীপ্ত বসুকে গ্রেপ্তার করেছে। কে এই প্রদীপ্ত? কি কাজ করতেন তিনি? ফুলবাড়ির একদম সীমান্ত লাগাও এলাকায় যে মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলো রয়েছে তারই একটি প্রদীপ্তর পরিবার চালায়। কোভিড কালের আগে প্রদীপ্ত এই এলাকাতেই ছিলেন। তিনি কম্পিউটার এক্সপার্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানেন, কিন্তু কোনো কারণে নাকি তিনি কলকাতা থেকে চাকরি ছেড়ে ওইখানে চলে আসেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। এবং যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা কোনো কারণে নির্দিষ্ট কোনো রুট দিয়ে ভারতে আসেন, যা তাদেরকে পাসপোর্টের ক্ষেত্রে মেনশন করে দিতে হয়, পরবর্তীকালে রুট চেঞ্জ করলে আবার আবেদন করতে হয়, প্রাথমিকভাবে সেই কাজটা প্রদীপ্ত করতেন। ফলে সেই এলাকায় একটা পরিচিতি তৈরি হয়। তারপরেই নাকি তিনি ওই ফুলবাড়ি থেকে উধাও হয়ে যান এবং ইদানিংকালে প্রদীপ্তকে ওই এলাকার লোকেরা দেখেননি। কিন্তু দিন কয়েক আগে সেই প্রদীপ্তকে দিল্লি থেকে STF গ্রেপ্তার করে পাক চর সন্দেহে। অর্থাৎ যে কথাটা আমরা বারবার দর্শকদের বলছি, এই উত্তরবঙ্গের চিকেন নেক, যাকে কেন্দ্র করে নানা গতিবিধি তা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে এবং নজরে রাখছে, তা আবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ প্রসেনজিৎ। মুর্শিদাবাদে ফের পাকড়াও অনুপ্রবেশকারী। বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার করে ভারতে ঢোকে দুই বাংলাদেশি। কেরালামে কাজে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে এপারে আসে তাহের শেখ এবং মোহাম্মদ জাকারিয়া। কিভাবে ধরা পড়লো তারা, কিভাবে সেনা নজরে এলো, জানবো। আমাদের সহকর্মী কৌশিক আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। কৌশিক, দেখো, সপ্তাহখানেক আগে কিন্তু ভারতে প্রবেশ করেছিল। কেরালামে কাজে যাওয়ার উদ্দেশ্যে তারা প্রবেশ করেছে এবং যে এলাকায় থাকছিল সেই এলাকায় সন্দেহজনকভাবে পুলিশের কাছে খবর আসে যে সন্দেহজনক গতিবিধিতে ঘোরাফেরা করছে। তারপরে পুলিশ সেই এলাকায় তল্লাশি চালাতেই দুজনকে আটক করে এবং জানতে পারে তারা বাংলাদেশি নাগরিক, অনুপ্রবেশ করেছে তারা ভারতবর্ষের। সপ্তাহখানেক আগে সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকা দিয়ে, রানীতলা থানা এলাকায় সেই সমস্ত এলাকা দিয়েই তারা প্রবেশ করেছে এবং এখানকার এক স্থানীয় দালালের মারফত তারা টিকিট কেটে তারা কেরালামে কাজে যাওয়ার উদ্দেশ্যে তারা প্রস্তুত ছিল। তার আগেই পুলিশ তাদের পাকড়াও করে এবং আজ তাদেরকে রানীনগরে যে হোল্ডিং সেন্টার সেখানে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। ইট দিয়ে থেঁতলে খুন করা হলো নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর প্রাক্তন আত্মসহায়ককে। বুধবার রাতে বেধড়ক মারধর করা হয় শেখর চৌধুরীকে। তাকে রাস্তার উপরে ইট দিয়ে থেঁতলে মারাত্মকভাবে জখম করা হয়। TV9 বাংলার হাতে হাড় হিম করা সেই ঘটনার CCTV ফুটেজ। আজ ভোরে মৃত্যু হয় প্রাক্তন বিধায়কের প্রাক্তন আত্মসহায়কের।
সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অনন্ত, সুনীল সিং এর এই প্রাক্তন আত্মসহায়কের ওপরে এত রাগ কেন, কি কারণে তাকে এইভাবে মারধর করা হলো? দেখো, এই আত্মসহায়ক শেখর চৌধুরী ওরফে ব্রান্টি প্রায় 15 বছর ধরে তার আত্মসহায়ক ছিল প্রাক্তন বিধায়ক নোয়াপাড়ার সুনীল সিং এর। যখন শেখর বাবু তিনি বাইরে আসেন, ক্লাবের পিছনে দেখেন দুজন ছেলে মদ্যপান করছিল, তখন সে প্রতিবাদ করতেই তাকে মারধর শুরু করে এবং তাকে ইট দিয়ে মাথা থেতলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। সেখানে আজ ভোরবেলায় তাকে, বুধবার দিন ঘটনা, এবং আজ ভোর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, চাপা উত্তেজনা রয়েছে, পুলিশ নজরদারি রয়েছে। যদিও এই ঘটনায় সরেজমিনে গিয়েছিলেন আজকে সকালবেলা পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তবে এই ঘটনায় এই ঘটনায় কিন্তু যুক্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, এক ভিকি আর একজন আমন। এই আমন আর ভিকি কিন্তু হেরোইনের যে কেসে হেরোইনের পান্ডা, অর্থাৎ হেরোইন বিক্রির মূল পান্ডা এই এলাকায়, অর্থাৎ নোয়াপাড়া এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করে কারা কারা যুক্ত ছিল তাদেরকেও পুলিশ খুঁজছে, তল্লাশি চালাচ্ছে, যাতে মৃতদেহ বাড়ি এলাকায় আসলে আর কোনো উত্তেজনা না ছড়ায়, সেই জন্য পুলিশ তদন্ত নজরদারিও রেখেছে। ধন্যবাদ অনন্ত। পুলিশকে জানিয়েছিলেন তো আগে? সবাই জানিয়েছিল, ওর মাসি আছে, ওর বোন আছে ইচ্ছাপুরে, ওরা হিরোইন বিক্রি করে, পুরা মানে লালকোটি থেকে টাকা নিয়েছে, হিরোইন বিক্রি করে, ওরা হিরোইন বিক্রি করে পুরো খাজা বাজা সব। ওর টাকার ঘমন্ডে ওর ছেলেকে ছাড়ায়। হিরোইন বিক্রি করে ওরা একদিনও চাইছে কি হিরোইন গাঁজা এখানে বিক্রি হোক, সেটাই খারাপ হয়ে গেল। খুব দুঃখিত ঘটনা আছে, এটা কোনো মতে মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে না হলে 14 বছর ধরে আমাদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমাদের বাড়িতেই থাকে, রাত্রে 11টার সময় যায়। খুব খারাপ ঘটনা হয়েছে। এটা হিরোইন খোর, পাতা খোর, কোনো পলিটিক্যাল ঝামেলা নেই, এমন কোনো ঝামেলা নেই কি কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম কোনো ঝামেলা নেই। এটা হিরোইন খোর। আমরা পুলিশ তো অনেকবার আমরা বলেছি, পুলিশ ধরে নিয়ে যায়, তারপর 10 দিনে ছাড়া করে। খুব খারাপ ঘটনা হয়েছে। আমরা চাই ওর তদন্ত হোক ও ফাঁসি হোক। তারাপীঠ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড থেকে শিক্ষা, বাঁকুড়ার ইন্ডাসের লজগুলোতে যৌথ অভিযান দমকল, বিদ্যুৎ দপ্তর এবং পুলিশের তরফ থেকে। লজগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখেন সংশ্লিষ্ট আধিকারিকরা। যেসব লজে প্রয়োজনীয় পরিকাঠামো নেই সেখানকার মালিকদের সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। যেগুলিতে আমাদের ফায়ার সেফটি মেজার কি আছে না আছে সেটাকে খতিয়ে দেখার জন্য আমরা এই অভিযান চালিয়েছি, এবং সেটা আমাদের জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট আর ইলেকট্রিক ডিপার্টমেন্ট সাথে আছে। ফায়ার অ্যান্ড সেফটি থেকে এসেছিলেন, বললেন ইন্সপেকশন করবো। আমাদের লজটা দেখলেন, দেখে ওই ফায়ারের যে ইয়েগুলো আছে ওগুলো পরিবর্তন করতে বললেন, ওগুলো আমরা পরিবর্তন করে নেবো শীঘ্রের মধ্যেই। পাশাপাশি দীঘার হোটেলগুলোর অগ্নি নির্বাপনের হ্রাস শক্ত হাতে ধরছে জেলা প্রশাসন। হোটেল কর্মীদের মক ড্রিল বাধ্যতামূলক সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পরপর হোটেল অগ্নিকাণ্ডের পর গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অফিসে পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করা হয়। দীঘা ও মন্দারমণির 5টি হোটেল সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। প্রতি হোটেলে 2টি জরুরি পথ রাখা, বিল্ডিং এর মাঝে অন্তত 30 ফুট দূরত্ব রাখা সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। লিফট রক্ষণাবেক্ষণ, গ্যাস সিলিন্ডার মজুত রাখার ক্ষেত্রে সুরক্ষা বিধি মানার উপরে জোর দেওয়া হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে কি ফায়ার সেফটি কমপ্লায়েন্স ইনশিওর করাতে হবে, और अन्यान्य जो আছে সেফটি সিকিউরিটি ইনশিওর করতে হবে। এই ইন্টারেস্ট অফ এটা ডিটেলস যে আছে ও ফায়ার অফিসার কাছে যে ছিল না, ওনাদেরকে বলা হয়েছে যে প্রপারলি আপনার যে অফিস রেকর্ড আছে তার নিয়ে চেক করুন। ওনার এখন মনে স্পর্শে নেই, তো চেক করে অ্যাকর্ডিংলি ওনারা ব্যবস্থা নিচ্ছেন। ইন্সপেকশন রেগুলার ওনারা করাচ্ছেন, যেখানে লেখা আছে তাদেরকে নোটিশ দিচ্ছেন, হিয়ারিং করছেন, ফায়ার কমপ্লায়েন্স জন্য ওনারা ইনশিওর করাচ্ছেন। পুলিশ ভিজিট করছে। এটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, অডিট চলছে। হ্যাঁ, যেহেতু মুখ্যমন্ত্রী বলছে রিপোর্টটা দিতে, এখন আমাদের ডিজি লেভেলে আমরা রিপোর্ট দিয়েছি এবং সেখান থেকে
আমাদেরকে ফায়ার ডিপার্টমেন্টকে বলা হলো যে আমাদের কি কি প্রিকশন নিতে হবে, আমরা কিভাবে আরো একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, কি কি প্রিকশন আমাদের আছে। আমরাও ফায়ার ডিপার্টমেন্টকে বললাম যে আমাদের দাবিগুলো কি কি। আমরা যদি কর্পোরেটে যেরকম হয় যে রেগুলার ফায়ার ড্রিল, মক ড্রিল যেটা করছে, কারণ আমরা আমাদের ইকুইপমেন্ট থেকে ঠিক আমরা একটা স্যালাইট ওয়াটার পরিস্থিতিতে আছি যেখানে আমাদের ইকুইপমেন্ট রিনিউয়াল কস্ট ইজ ভেরি হাই, কিন্তু সেটা যদি ফায়ার ডিপার্টমেন্টে একটু সাশ্রয় থাকে তাহলে সেটা আমরা আরও তাড়াতাড়ি মোকাবিলা করতে পারি। কিংবা কীভাবে ফাস্ট রেসপন্স সিস্টেম হবে, কীভাবে আমরা আরও তাদের সঙ্গে বেশি কোঅর্ডিনেট করতে পারি।